আচ্ছা, তাহলে কারক নিয়ে যে ভয়টা কাজ করে সেটাকে আজ দূর করা যাক। একদম চিন্তা করবেন না, আমরা এমন একটা পদ্ধতি নিয়ে কথা বলবো যার পরে কারক আর কখনোই কঠিন মনে হবে না, এটা আমি বলতে পারি। সত্যি কথা বলতে কি, কারপ আমার কাছে একটা বিভীষিকার মতো। পরীক্ষার আগে এত এত নিয়ম মুখস্থ করতে গিয়ে তো মাথাটাই খারাপ হয়ে যায়। কোনটা কর্তৃ, কোনটা কর্ম, কোনটা অপাদান, শেষ পর্যন্ত সবই গুলিয়ে ফেলি। আহান, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। আর সত্যি বলতে বেশিরভাগ শিক্ষার্থীরই এই একই সমস্যা হয়, কারণ তারা নিয়ম মুখস্থ করার চেষ্টা করে। কিন্তু আজ আমরা মুখস্থ করার রাস্তায় হাঁটবই না, আমরা যুক্তি দিয়ে পুরো ব্যাপারটা বুঝব। আমি এমন একটা পথ দেখাবো যেখানে অনুমানের কোনো জায়গাই থাকবে না। আহান, চলুন আমাদের আজকের রোডম্যাপটা এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব কারকের ধাঁধা দিয়ে, তারপর দেখব এর আসল চাবিকাঠি কোনটা। এরপর শিখব একটা সহজ 3 ধাপের পদ্ধতি, কিছু সাধারণ ফাঁদ এড়িয়ে পরীক্ষার জন্য তৈরি হব, আর সবশেষে কারকে সারা জীবনের জন্য আয়ত্ত করে নেব। কারক চেনার সবচেয়ে বড় যে রহস্য সেটা কিন্তু এই একটা মূলনীতির মধ্যেই লুকিয়ে আছে। আমরা প্রায় যে ভুলটা করি সেটা হলো বিশেষ্য বা নামপদ দিয়ে শুরু করি, কিন্তু না, আমরা সবসময় বাক্যের ক্রিয়াপদ মানে ভার্ব দিয়ে শুরু করব। এই স্লাইডটা দেখুন, এটাই হলো আমাদের চিন্তাভাবনার আসল পরিবর্তন। ক্রিয়াপদই হচ্ছে একটা বাক্যের চালক, সেই ঠিক করে দেয় অন্য পদগুলোর সঙ্গে তার সম্পর্কটা কেমন হবে। তাই কারক বের করার প্রথম এবং প্রধান শর্ত হল সবার আগে ক্রিয়াকে খুঁজে বের করা। বেশ, এখন আমি এমন একটা সহজ 3 ধাপের পদ্ধতি দেখাবো যেটা যে কোনো বাক্যের ক্ষেত্রেই কাজ করবে। এটাই হবে আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। তার মানে আমি প্রথমে বাক্যের ক্রিয়াটা খুঁজে বের করব, তারপর সেই ক্রিয়াকে একটা নির্দিষ্ট প্রশ্ন করব, আর যে উত্তরটা পাব সেটাই হবে কারক। ব্যাপারটা কি সত্যি এতটা সহজ? একদম তাই। আর এই স্লাইডে যে মাস্টার রেফারেন্স চার্ট দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের দ্বিতীয় ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলকিট। কোনো কারক বের করার জন্য ক্রিয়াকে ঠিক কোন প্রশ্নটা করতে হবে তার সবকিছু এখানে পরিষ্কার করে দেওয়া আছে। আহান, এখানে একটা খুব সাধারণ ভুলের কথা বলি। অনেকেই শব্দের শেষের চিহ্ন বা বিভক্তি দেখেই কারক নির্ণয় করে ফেলে, কিন্তু মনে রাখতে হবে বিভক্তি অনেক সময় বিভ্রান্ত করতে পারে। আসল জিনিসটা হলো বাক্যের অর্থ। অর্থ যা বলবে কারকও সেটাই হবে। এই স্লাইডটা একটু ভালো করে দেখুন। রহিমকে ডাকো আর ভিক্ষুককে ভিক্ষা দাও, দুটো বাক্যই কিন্তু কে বিভক্তি আছে, কিন্তু দুটোর মধ্যে একটা মূল পার্থক্য আছে। সম্প্রদানকারকের সবসময় সত্য ত্যাগ করে, অর্থাৎ পুরোপুরি কিছু দিয়ে দেওয়া বোঝায়। এটাই হলো আসল পার্থক্য। ঠিক একই রকমভাবে র এর বিভক্তি দেখেই হুট করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। যেমন রাজার পুত্র, এই বাক্যে রাজার শব্দটির সম্পর্ক পুত্র শব্দের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে কিন্তু সরাসরি নয়। তাই এটা কারকই নয়, এটা হলো সম্বন্ধ পদ। কিন্তু যখন বলা হচ্ছে সাপের ভয়, এর আসল অর্থ হল সাপ থেকে ভয়। এখানে ভয় পাওয়ার উৎসটা বোঝানো হচ্ছে, তাই এটা অপাদানকারক। আহান, বেশ, অনেক তো কথা হলো। চলুন এবার আমাদের এই 3 ধাপের পদ্ধতিটা কিছু সত্যিকারের পরীক্ষার প্রশ্ন দিয়ে যাচাই করে দেখি। তাহলেই বোঝা যাবে চাপের মুহূর্তেও এটা কতটা কার্যকর। আচ্ছা, প্রশ্নটা হলো বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন কর্তা? এখানে তো কর্তা দুজন, এটা কিভাবে বের করব? ঘাবড়ানোর কিছুই নেই, আমাদের 3 ধাপের পদ্ধতিটা ব্যবহার করুন। ধাপ 1, ক্রিয়া কোনটা? খায়। ধাপ 2, এবার প্রশ্ন করুন কে খায়, উত্তর কি আসছে? আহান, উত্তর আসছে বাঘে মহিষে। যেহেতু এখানে দুজন কর্তা মিলে একই কাজ করছে, তাই ব্যাকরণের ভাষায় একে বলে ব্যতিহার কর্তা। দেখলেন তো পদ্ধতিটা কিভাবে কাজ করল? পরের প্রশ্ন, সাপের ভয়, এখানে সাপের কোন কারক? আরে, এটা তো আমরা একটু আগেই আলোচনা করছিলাম, এটা তো সেই র এর বিভক্তির ফাঁদ। আহান, চমৎকার, ঠিক ধরেছেন। এবার পদ্ধতিটা প্রয়োগ করুন। এখানে সরাসরি কোনো ক্রিয়া দেখা না গেলেও একটা ক্রিয়া কিন্তু উহ্য আছে, সেটা হলো ভয় করা। এবার প্রশ্ন করুন, প্রশ্নটা কি হবে? কি থেকে ভয় বা কোথা থেকে ভয়? হ্যাঁ, উত্তরটা আসছে সাপ থেকে ভয়। আর আমরা জানি কোনো কিছু থেকে উৎপন্ন জাত বা ভীত বোঝালে সেটা অপাদানকারক হয়। তাহলে উত্তর হবে অপাদানকারক। বাহ, এখন ব্যাপারটা আসলেই পরিষ্কার হচ্ছে। একদম ঠিক। আজকের আলোচনার মূল কথাই হলো এটা, মুখস্থ করা নয়, যুক্তি দিয়ে বোঝা। এই পদ্ধতিটা একবার আয়ত্ত করে ফেলতে পারলে আর কখনো কারক নিয়ে নতুন করে ভাবতে হবে না।
আহান, পরীক্ষার জন্য এই কয়েকটি সোনালী নিয়ম মনে রাখলেই যথেষ্ট। সবসময় ক্রিয়া দিয়ে শুরু করা, সঠিক প্রশ্ন করা আর বিভক্তির ফাঁদে পা না দেওয়া। বিশেষ করে কর্ম ও সম্প্রদানের মধ্যে সত্যত্যাগের পার্থক্য এবং সম্বন্ধপদ ও অপাদানের মধ্যে উৎসের পার্থক্যটা খেয়াল রাখতে হবে। বাহ, এখন তো আমার এই পুরনো ছড়াটাও মনে পড়ছে, আর এখন এর অর্থটাও বুঝতে পারছি। কর্তা কে, কর্ম কি, করণে কি দিয়ে মিলে, সম্প্রদান কাকে দান, অপাদান থেকে চলে, অধিকারণে কোথায়, সপ্তমের ঘরে। সবকিছু মনে রাখার জন্য এটা একটা দারুণ উপায়। তাহলে এখন থেকে যে কোনো বাংলা বাক্য বিশ্লেষণ করা সম্ভব। আশা করি কারক নির্ণয় করতে আর কোনো রকম সমস্যা হবে না। নিজেদের জ্ঞানকে পরীক্ষা করার এটাই কিন্তু সেরা সময়।